প্রতি বছর বর্ষা এলে যাদের দোকানে জল ঢোকে সেসব ব্যবসায়ীদের মনে প্রশ্ন, এই সমস্যা থেকে ওনারা আদৌ কি মুক্তি পাবে? অল্প বৃষ্টিতে যাদের বাড়িতে বা ঘরে জল প্রবেশ করে তাদের প্রশ্ন, এই সমস্যা থেকে ওনারা কিভাবে মুক্তি পাবে? কোনো এক সময় অন্যদের দুর্ভোগের কথা খবরে দেখতো যারা, আজ এমন অনেকেরই নিজের বাড়িতে একদিনের বৃষ্টিতে প্লাবিত হচ্ছে। এত ড্রেন, এত ব্যবস্থা, তারপরও কেন নতুন এলাকাতে জল জমছে? মরশুমের প্রথম বৃষ্টিতে হাওড়া নদীর দক্ষিণাঞ্চলের বহু এলাকা প্লাবিত হয়। এই এলাকার বাসিন্দাদের অভিযোগ, নদীর উত্তরকে বাঁচাতে কেন দক্ষিণকে ডোবানো হচ্ছে। দুদিনের বৃষ্টিতে হাওড়া নদীর জল বেড়ে বলদাখাল, চন্দ্রপুর, কাশীপুর ও আশপাশের বিস্তীর্ণ এলাকা ভেসে যায়। গত বছরের আগস্ট মাসের স্মৃতি উস্কে দিয়ে এবারও বর্ষার শুরুতেই হাজার হাজার মানুষ ঘরছাড়া। তাই প্রশ্ন জাগে, বৃষ্টি হলেই আগরতলা শহর প্লাবিত হবে, এটাই কি ভবিতব্য? শহরবাসীকে এই দুর্ভোগ থেকে বাঁচাতে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো আগামী দিন কতটা সফল হবে? আগস্ট মাসের বন্যায় ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ বাঁধগুলো বিগত ৯-১০ মাসে কতটা মেরামত করা হয়েছে? শহরের জল মোকাবেলায় আমরা কি পারি আরো একটু বেশি তৈরি থাকতে? চলুন বিশেষজ্ঞদের সাথে আলোচনা করা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বর্ষার জমা জল ও বন্যার হাত থেকে বাঁচতে কতটা প্রস্তুত আমরা, সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন রাজ্যের দুজন বিশিষ্ট প্রকৌশলী। রয়েছেন ইঞ্জিনিয়ার তথা সমাজ সচেতক বিশ্বজিৎ চক্রবর্তী এবং রয়েছেন ইঞ্জিনিয়ার ডক্টর মলয় কুমার দে। নমস্কার। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। বিশ্বজিৎবাবু, প্রথমে আপনার কাছে আসি যে প্রতি বছর আগরতলা শহর বানবাসী হবে, মানুষের জীবনযাত্রা থমকে যাবে, দুর্ভোগ পোহাতে হবে, মানে এটাই কি ভবিতব্য? এটাই কি আমরা ধরে নিচ্ছি? আমি আজকে অনুষ্ঠানের শুরুতেই আজকে বেঙ্গালুরুরে একটা স্ট্যাম্পেড হয়ে এতগুলো তরতাজা যুবক আইপিএল এর চ্যাম্পিয়নদের ওদের একটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চ্যাম্পিয়ন হওয়ার ফলে যে আজকে উৎসবের ওয়েলকাম ছিল, হ্যাঁ ওয়েলকাম করা, যেটা উৎসবের মেজাজ ছিল, এটাতে তরতাজা যুবকের যে প্রাণ গেল অকারণে অহেতুক, এটার জন্য আমি শোক ব্যক্ত করছি। এবং আমি আশা রাখবো এই ধরনের জনসমাগম করার ক্ষেত্রে ইভেন আমাদের স্টেট গভর্নমেন্টও বা অন্য সবাই একটু ব্যবস্থাপনা রাখবেন, যাতে অযথা তরতাজা যুবকদের প্রাণ যাতে না যায়। ঠিক, সেখানে মানুষের জীবনকে যেন প্রায়োরিটি দেওয়া হয়। এবার আসছি আজকের টপিকের বিষয়টাতে। ন্যাচারাল ক্যালামিটিস, যেটা ন্যাচারাল ক্যালামিটিস তো থাকবে, বৃষ্টি হবে, ফ্লাড আসবে, সবকিছু, ভূমিকম্প বা যে কোনো সিচুয়েশন থাকবে। দেখার বিষয় এটা, এটার ভেতরে কিছু জিনিস থাকে আমাদের হাতে আছে, কিছু জিনিস আছে আমাদের হাতে নেই। তো হাতে যেটা নেই ওই বিষয়টা নিয়ে আমাদের গিয়ে চিন্তা করে লাভ নেই, আমাদের যেটা হাতে আছে এটা নিয়ে আমরা ফোকাস করতে চাইব। এবং সেই সঙ্গে যেটা হাতে আছে ওইটা আমরা করছি কিনা বা করতে পারছি কিনা। ওভারঅল ন্যাচারাল ডিজাস্টারকে কন্ট্রোল করা যায় না, কিন্তু ম্যানেজ করা যায়, এটার এফেক্টটাকে মিনিমাইজ করা যায়। ওই জায়গাটাতে আমরা ফোকাস রেখে আলোচনাটা করব, কিভাবে মিটিগেট করতে পারি। মিটিগেট করতে পারি। দেখুন, এখানে আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, এই যে একটা এই ধরনের ন্যাচারাল ক্যালামিটিস, আজকে যে আমাদের ফ্লাড সিচুয়েশনটা গেল, এখান থেকে আমরা কি শিক্ষা নিলাম? শিক্ষা নিলাম মানে কি, আমাদের এতদিন অবধি যে কাজ করে আসছি আমরা, এই কাজগুলোতে কোথায় কোথায় আমাদের রেকটিফিকেশন বা কারেক্টিভ মেজার্স নেওয়ার দরকার আছে, এগুলো হচ্ছে মুখ্য জিনিস। কে কে নেবে কারেক্টিভ মেজার্স গুলো? কি কি পার্টি আছে এখানে? একটা হচ্ছে আমাদের নাগরিক সমাজ, একটা আছে আমাদের সরকার, একটা হচ্ছে আমাদের টেকনিক্যাল উইং ডিপার্টমেন্ট, প্রশাসন। মূলত এই তিনটা। আর একটা ধরুন ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি, আমরা ইচ্ছা করলে তো এক্সেসিভ পয়সা, মানে লিমিটেড পয়সার ভিতরে যেটা। এখন ধরুন নাগরিক সমাজ, এখন আমাদের ফিউচার যদি দেখতে হয় তাহলে আমাদের বুঝতে হবে যে নাগরিক সমাজের, আমাদের সাফারার নাগরিক সমাজ, ওদের বাড়িতে জল ঢুকছে, কেউ কেউ রাস্তা দিয়ে যেতে অসুবিধা হচ্ছে, বাড়ি যেতে প্রবলেম হচ্ছে, রাস্তাঘাটে জল, এই জায়গাতে নাগরিক সমাজের এফেক্টেড হচ্ছে। ওরা অনেক কিছু বলছে, এই আপনার এই স্মার্ট সিটি নিয়ে বলছে, অনেক কিছু বলছে ওরা। তো এখন কথা হচ্ছে নাগরিক সমাজের, ঠিক আছে, ওনাদের এবার
ওনারা যে এফেক্টেড হচ্ছেন, এই এফেক্টেডের এটার কি ওনাদেরও কিছু করার আছে কিনা, মানে লেসন লার্নড এর ক্ষেত্রে আসছে এখানে। যেমন ধরুন আমরা দেখি যে ড্রেনগুলোতে আমরা কি আছে, ড্রেনগুলোতে আমরা প্লাস্টিক ফেলছি, ড্রেনগুলোতে আমরা জলের বোতল ফেলছি, ড্রেনগুলোতে আমরা বাড়িঘরের আবর্জনা ফেলছি, ড্রেনগুলোতে আমরা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ফেলছি, ড্রেনগুলোতে আমরা যত রকমের আবর্জনা আছে আমরা কি করছি, এতে কি এফেক্ট হচ্ছে, এটাতে এফেক্ট হচ্ছে আমাদের কমে যাচ্ছে, জলের ওয়াটার ওয়েটা কমে যাচ্ছে, জলের ফ্লোটা করা মুশকিল হয়ে যাচ্ছে, এটা ওয়াটারও কমে গেলে যা যা হয় ওভারঅল ড্রেনেজ সিস্টেম এফেক্টেড হচ্ছে। এটা নাগরিক সমাজে এটা ভাবতে হবে এই জিনিসটা। সেকেন্ড হচ্ছে সরকার সরকার এবং টেকনিক্যাল রুম দুটোই চিন্তা করলে, কারণ টেকনিক্যাল যারা যেসব ডিসিশন, ধরুন সরকার খুব ইন্টারেস্টেড, ওনাদের ইচ্ছে আছে সবকিছু করতে, ওনারা ধরুন না সবকিছু করলো, পয়সাও ইনভেস্ট করলো, টেকনিক্যাল উইংকে দিল, ওনাদের তরফ থেকে ওনাদের সদর্থক মনোভাবের কোনো অভাব নেই। তা সত্ত্বেও কি আমরা কি পেতে পারি? সরকারের সদর্থক মনোভাব ইম্পর্টেন্ট, এটা হলেও কি আমরা পাবো? নাও পেতে পারি, কারণ আমরা যার উপরে ডিপেন্ড করছি টেকনিক্যাল উইংটা, ওদের সিলেকশনটা এবং ওটার মোটিভেশন লেভেলটা, ওদের মানে আন্ডারস্ট্যান্ডিং অফ দি সিচুয়েশন, ওদের প্রোঅ্যাক্টিভিটি, এগুলো ডিপেন্ড করছে, ওদের সিনসিয়ারিটি, এগুলো ডিপেন্ড করছে। এখন ধরুন সরকার কি কি ওদের হাতেও নেই, যেমন আমরা ধরুন ত্রাণ শিবির পৌঁছে দেওয়া, ভোটের অ্যারেঞ্জমেন্ট করা, এগুলো এক ধরনের টেকনিক্যালের বাইরে রিলিফ পার্ট, যারা যারা ওদের ত্রাণ সামগ্রী ওদের পৌঁছে দেওয়া, ওদেরকে খাওয়ার ব্যবস্থা করা, যাতায়াতের ব্যবস্থা করা, এইটা এই জায়গাতে আমরা ধরুন না আমরা এবার দেখেছি যে ঠিকঠাক ওরা মোটামুটি করেছে, এটা হ্যাঁ মোটামুটি করেছে, আমার যতটুকু জানা আছে এটা সেরকম কোনো হয়তো প্রবলেম নেই। এটা একটা পার্ট সরকারের। আরেকটা সরকারের পার্ট কিন্তু আমি রিভিউ করা টাইম টু টাইম। আমি ধরুন আমাদের এখানে বিভিন্ন সরকার আসছে, ধরুন 2 বছর 2 দশক 3 দশকের আগ থেকেও চলছে, সরকার আসছে এখানে, এসে ওরা কোনো একটা ধরুন হতে পারে দেশের, আমাদের লোকাল হতে পারে, বাইরের কোনো কনসালটেন্সি ফার্মকে দিয়েছে, কোন একটা জিনিস হয়তো লোকাল কন্ডিশনে এটা সুইটেবল নাও হতে পারে, কিন্তু আলটিমেটলি এটার অ্যাপ্রুভাল তো এখান থেকে গেছে, তা আমরা অ্যাপ্রুভালটা উই ক্যানট ডিনাই দ্য রেসপন্সিবিলিটি টেকনিক্যাল উইং। এবং যেমন ধরুন আমি কি দেখেছি, আমি আর একটু স্পেসিফিক এই জায়গাটাতে একটু স্পেসিফিক করতে চাইবো আপনাকে। আপনি কি মানে যেটা বলছেন যে ধরুন যাদেরকে কাজের দায়িত্বটা দেওয়া হচ্ছে তারা এই ব্যাপারটা কতটা ওয়াকিবহল, বা আমার ল্যান্ড সম্পর্কে, আমার জিওগ্রাফিক্যাল লোকেশন সম্পর্কে, আমার জলটা কোথায় গিয়ে নামছে, কতটুকু জল হলে কতটুকু স্পিডে গিয়ে নামছে, সবকিছু নিয়ে তো কতটা ওয়াকিবহল যাদের টেকনিক্যাল টিমটাকে, সেই টেকনিক্যাল টিমটা কতটুকু ওয়াকিবহল সেটা নিয়ে আপনি বলছেন। প্রথম কথা হচ্ছে সিনসিয়ারিটি, রাইট। দ্বিতীয় কথা হচ্ছে ওদের ইনোভেটিভনেস বা ধরুন থিঙ্কিং ক্যাপাবিলিটি, ওকে, দুটোই আছে কিন্তু, হ্যাঁ এই দুটোই কম্বিনেশন। হ্যাঁ, কারণ এটা কিন্তু একটা নর্মাল, এটা কোনো বিল্ডিং না যে আমি ফটাফট করে নিচ্ছি, এটার ভেতরে কিছু থিঙ্কিং এরও ব্যাপার আছে। আচ্ছা, সুতরাং এটা টাইম টু টাইম আমার এটা কারেক্টিভ মেজার্স নিতে হবে যে আমরা যাদেরকে দিয়েছি ওরা ঠিকঠাক করছে কিনা। যেমন ধরুন আমি একটা, এই মনিটরটা কে করবে এটা আলটিমেটলি, যেমন ধরুন এখন দেখলো, সে আমি একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন জিনিসটা। যেমন আমরা কি দেখেছি, মেবি অ্যারাউন্ড 10-12 ইয়ার্স ব্যাক আমরা দেখেছি কভার ড্রেন হয়েছে এখানে, রাস্তায় জল, ড্রেনে জল নেই। দেখেছি একটা খুব ফ্লাড সিচুয়েশন, ড্রেন হলো, ফ্লাড মানে জল বেড়ে গেল আমরা, এটা একটা সিচুয়েশন। তাহলে আমাদের এই যে মানে সাধারণ আমরা কমন সেন্স অ্যাপ্লাই করেছি কিনা, যে জলটা কিভাবে যাবে, রাস্তার জলটা, এটা একটা পয়েন্ট হলো। সেকেন্ড, এরপরে এবার যেটা দেখেছি আমরা, যে ড্রেনগুলো হচ্ছে এখন, ড্রেনগুলো সঠিক সময়ে হচ্ছে কিনা। আমাদের এবারে যে অনেক জায়গায় জল জমেছে, যেটা মুখ্য কারণ আমার মনে হয়েছে অ্যাসেসমেন্টে, সেটা হচ্ছে ডিউ টু ড্রেন, কারণ ওয়াটার ওয়ে কমে গেছে। নর্মাল কি হয়, আমাদের বৃষ্টির আলটিমেট উদ্দেশ্যটা কি দেখুন, বৃষ্টির আর এই আলটিমেট ড্রেনেজের আমাদের কি বিচার্য বিষয় দেখুন। বিচার্য বিষয় আমাদের জল আসছে, ফ্লাড ওয়াটার আসছে, আমাদের একটা ফ্লাড ওয়াটার আছে, আমাদের একটা রেগুলার ওয়াটার আছে। হ্যাঁ, এবার ফ্লাড ওয়াটার আসছে, ফ্লাড ওয়াটার বা রেগুলার ওয়াটার দুটার কম্বিনেশনে যেটা আছে, জলটাকে আমার বের করতে হবে। বের করতে গিয়ে এটা ওয়াটার ওয়ে তৈরি করতে হবে আমার, যতটা জল আসছে এই জলটা বের করার জন্য ওয়াটার ওয়ে বানাতে হবে। এটা আমরা রিজার্ভিয়ার বলবো না, জীবাণুগুলো আমাদের বাইরে আমরা ড্রেন আউট করে দিই, যদি ড্রেন আউট করতে না পারি,
হ্যাঁ, যেটা গতবার দেখা গেছিল যে আমরা এখানে ইয়েতে আমাদের কাটাখাল থেকে রিভার্স ফ্লো করেছিল ওই দিক গতবার। কারণটা কি? কারণ আমরা এটা মনে করার কোনো কারণে আমরা ওইখানে অ্যারেঞ্জমেন্ট যদি না করি তাহলে কাটাখাল মে নট বি এনাফ। জল বেশি হলে আমরা কোথাও না কোথাও এটা নিয়ে যেতে হবে না। ঠিক, এখানে আসলে টেকনিক্যাল পার্টটা অনেক বড়, আমরা স্পেসিফিক ভাবে দেখতে হবে যে আগরতলা শহরের জল জমার কারণ দুটো, একদিকে হাওড়া নদী, শহরের একদিকে হাওড়া নদী, একদিকে কাটা খাল রয়েছে। এই দুটো ওয়াটারওয়েকে আমরা কিভাবে ব্যবহার করছি, হাওড়া নদীকে কিভাবে ব্যবহার করছি, কাটা খালকে কিভাবে। এখানে আরেকটু আমি বলে দিচ্ছি, এখানে এই জায়গাতে কিন্তু আরেকটা হচ্ছে কি বেলিং আউট, পাম্পিং এন্ড বেলিং আউট ওয়াটার। এই জায়গাটাতে আমরা মোটামুটি আগরতলা শহরে দেখেছি মোরলেস ইট ইজ সাকসেসফুল। হ্যাঁ, এই জায়গাটা ঠিক আছে। এখন এফেক্টটা কোথায় পড়ছে? আপনি একটু আগে যেটা বললেন দক্ষিণাঞ্চলে, দক্ষিণাঞ্চল কেন পড়ছে? ওরা জলটাকে এদিকে পাস করতে পারছে না, জলটাকে ওরা পাস করতে পারছে না। ঠিক, হাওড়া নদীর এমব্যাঙ্কমেন্টটা উত্তর দিকে অনেকটা উঁচু এবং শহরকে বাঁচানোর জন্য যেটা নরমালি হয়, তো আমার ওইটার জন্য আমাদের চিন্তা করতে হবে কি করতে হবে, সেটাই কি করতে হবে সেটা নিয়ে আলোচনায় আসবো, আমি আসবো। কিন্তু এই মুহূর্তে বলবো, আপনার কি মনে হয়, মানে এটাই কি আমাদের ভবিতব্য? যেহেতু আমাদের বেসিনের মতো শহর এবং এটাই একটা ন্যারেটিভ আমরা প্রথম থেকে শুনে আসছি, সবসময় যখন হয় যে আগরতলা শহরে বৃষ্টি হলে তো জল জমবেই, কিন্তু সেই জলটা কত তাড়াতাড়ি নিষ্কাশন করা যায় সেটাই আমাদের একটা বিষয় ছিল। কিন্তু এখন জল নিষ্কাশন হয়ে যায়, আমরা দেখেছি 2-3 ঘন্টার মধ্যে বিভিন্ন জায়গায় জল নেমে যাচ্ছে, পাম্প করে সেটা জলটাকে বের করে দেওয়া হচ্ছে। কিন্তু এমনও জায়গা দেখেছি নতুন নতুন জায়গায় জল জমছে, এখন অনেকেই বলছেন যে সেখানে নতুন পাম্পের দাবি উঠছে। কি মনে হয় এইভাবেই চলবে? মানে না, আমি যেটা মনে করি দপ্তরের ইঞ্জিনিয়াররা বা সবাই মিলে প্রচেষ্টা চলছে এবং অনেকটা ক্ষেত্রে সাকসেস, সফলতা আমরা পেয়েছি, বাট কিছু কিছু ক্ষেত্রে ফেইলিওর আমরা পেয়েছি, অনেক ফেইলিওর পেয়েছি এবং ফেইলিওরগুলি রেকারিং, সেম টাইপ অফ ফেইলিওরগুলো বারবার আসছে। তো সেইখানে আমাদেরকে যেটা আমার মনে হয় হোলিস্টিক প্ল্যানিং এর অভাব আছে এবং ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং বলতে যেটা বোঝা যায় সেখানে বিশাল বড় একটা গ্যাপ আছে, আইদার ইন টার্মস অফ টেকনোলজি ইন্টারপ্রিটেশন, কোন টেকনোলজিটা লাগাতে হবে। আর ভবিতব্য যেটা বলেছেন যে ন্যাচারাল যে ব্যাপারটা, ন্যাচারাল আমাদের টপোগ্রাফিটা যেটা একটা বাউল শেপ আছে যেটা দাদা বলেছেন এখন, তো সেটা অ্যাকচুয়ালি হবে, কিন্তু কত কম ডেপথে আমরা ওয়াটারটাকে তাড়াতাড়ি বের করে দেব, ওটা আমাদের এফিশিয়েন্ট ড্রেনেজ সিস্টেম আমাদেরকে করতে হবে। সো দিস ইজ ওয়ান অ্যাসপেক্ট। অ্যানাদার অ্যাসপেক্ট ইজ দ্যাট দক্ষিণাঞ্চল বা নতুন নতুন জায়গা এফেক্টেড হচ্ছে। সো এটা কেন হচ্ছে? বিকজ আমি যেটা বলছি হোলিস্টিক প্ল্যানিং এবং ডিজাইনে সিরিয়াস ইস্যু আছে। ইঞ্জিনিয়ার্স যারা আছেন, টপ ইঞ্জিনিয়ার্স, দে শুড থিঙ্ক অ্যান্ড নট অনলি থিঙ্ক, দে শুড অ্যাক্ট ফার্স্ট। সেখানে কি হচ্ছে, ফ্লাড মডেলিং যেটা করা দরকার ছিল, সেই ফ্লাড মডেলিংটা এখনো করা হয়নি, হয়তো চেষ্টা চলছে। লাস্ট ইয়ার আমরা ডিসকাস করেছিলাম। সেটা কি জিনিস ফ্লাড মডেলিংটা? দেখুন, পুরো টপোগ্রাফিটাকে প্রথম আমরা স্কেলিং করব, ম্যাপিং করব ইউজিং জিআইএস প্ল্যাটফর্ম, জিআইএস টুলস, এবং সেখানে হাই রেজলিউশনের ম্যাপ আমরা, পিকচার আমরা স্যাটেলাইট থেকে কালেক্ট করব এবং স্যাটেলাইটের হাই রেজলিউশন পিকচারগুলো কালেক্ট করে এখানে কোনো অ্যানালাইসিস হয়নি, তো যেই কারণে তারপরে এই জিনিসটাকে নিয়ে আমরা আমাদের একটা সফটওয়্যার কত রেইনফলের এগেনস্টে, সাপোজ আমাদের রেইনফল আছে, টপোগ্রাফিক্যালটা যখন আমরা মডেলিং করে ফেললাম। আমরা যদি আগরতলা শহরের ম্যাপটা একটু দেখতে চাই, আমি অবশ্যই পিসিআর কে অনুরোধ করব আগরতলা শহরের ম্যাপটা আপনি যেভাবে বলছেন সেভাবে যদি একটু দেখানোর চেষ্টা করতে পারি আমরা কিছুটা। হ্যাঁ, আপনি এটা যেটা হচ্ছে যে এই পুরো টপোগ্রাফিটাকে আমরা মডেলিং করব, কোথায় উঁচু আছে, কোথায় নিচু আছে, কোন জায়গাতে ড্রেন গেছে, কোন জায়গাতে ড্রেন যায়নি। আমি সিম্পলি বলছি, এটা একটু টাফ ব্যাপার আছে। তো সেখানে যখন মডেলিং করলাম, তারপরে আমরা রেইনফল এখানে ইন্ট্রোডিউস করব। দেয়ার ইজ আ সফটওয়্যার কল হ্যাকরাস সফটওয়্যার এন্ড আদার সাপোর্টিভ টুলস আছে, সেগুলি দিয়ে আমরা অ্যানালাইসিস করে আমরা বলতে পারবো যে কত, এখানে যদি 100 mm বৃষ্টিপাত হয় 2 ঘন্টা, তাহলে আগরতলা শহর বা তার বাইরে কোন কোন জায়গাগুলোতে জল কতটুকু জমবে। আচ্ছা, এটা আমরা আগের থেকেই করে নিতে পারি। তো আমি যেটা বলছি, হোলিস্টিক প্ল্যানিং এর মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ প্ল্যানিং এন্ড ডিজাইন, আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভ ডিজাইন। আমার মনে হয় ত্রিপুরাতে যারা প্ল্যানিং ডিজাইন করছেন ওরা রিঅ্যাক্টিভ ডিজাইনকে বেশি গুরুত্ব দিচ্ছেন, মানে ফ্লাড তো হবেই, আমরা প্রিপারেশন নেব, আমরা মিটিগেট করব, মিটিগেট না, আমরা রেসপন্স করব। রেসপন্সটা এফেক্টিভলি করেছি এবং যে কারণে
পাম্পের ব্যাপারটাকে সিরিয়াসলি নেওয়ার পরে পাম্পের অ্যাকশনটা খুব ভালো হয়েছে, জলটা এখন আগের মতো থাকছে না। এবার প্রোঅ্যাক্টিভের মধ্যে যেটা প্রিভেন্টিভ বা প্রোঅ্যাক্টিভ, এই যে ফ্লাড মডেলিং, why it has not been done yet, that's a serious question for the engineering perspective. তো সেখানে ত্রিপুরা স্পেস সেন্টার আছে, ওদেরকে সাথে নিয়ে এই জিনিসটা করা যেতেই পারে। তো সেখানে ইন্টিগ্রেশন অফ ডিপার্টমেন্টাল অ্যাকশন ইজ রিকোয়ার্ড। মানে পিডব্লিউডি যারা, তারা একা একা করবে, ইটস নট লাইক দ্যাট। ত্রিপুরা স্পেসকে সাথে নাও, লাইন ডিপার্টমেন্টগুলোর সঙ্গে নিয়ে কাজ করতে হবে। দেশ কোঅর্ডিনেশনের সিরিয়াসলি প্রবলেম আছে। আরবান ডেভেলপমেন্টের প্রবলেম আমি বলছি, আরবান ডেভেলপমেন্টে কাটাখালের এমব্যাঙ্কমেন্ট নিয়ে গত বছর ওনারা রাস্তা বানিয়েছে, দে ডিড নট আস্ক ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট। সো এই ধরনের কোঅর্ডিনেশন এবং প্রবলেমের কারণে কি হয়, একটা সুন্দর টেকনোলজিও, একটা সুন্দর প্ল্যানিংও ডিভাস্টেটেড হয়ে যায়, এবং সেটাকে আমি বলি ইঞ্জিনিয়ারিং ডিজাস্টার। এই ধরনের ইঞ্জিনিয়ারিং ডিজাস্টারটা তখনই হয় যখন আমাদের কোঅর্ডিনেশনগুলো ঠিকঠাক হয় না, এবং সেই ক্ষেত্রে অ্যাজ এ পিপলস ইঞ্জিনিয়ার্স আমি বলবো, ইঞ্জিনিয়ার দ্য ওয়ার্ড স্টার্টস উইথ দ্য এথিক্স, ই ফর এথিক্স। মানে আমি যা শিখলাম সেটাকে আমি অ্যাপ্লাই করব, হোয়াট এভার হ্যাপেন আমি ওটা অ্যাপ্লাই করব। সেখানে আমার মনে হয় কিছু দুর্বলতা এসেছে, সেটাকে অ্যাড্রেস করতে হবে। পাশাপাশি যারা ব্যুরোক্রেসিতে আছেন ওদেরকেও দেখতে হবে, যারা আইএস অফিসার, যারা সেক্রেটারি লেভেলে আছেন, যারা ডিসিশন নিচ্ছেন, তাদেরকেও দেখতে হবে যে টেকনিক্যাল পার্সপেক্টিভটাকে তারা যদি প্রায়োরিটি দেয়, মানে ইঞ্জিনিয়ার্স, কনসালটেন্টস, হোয়াট দে আর টেলিং, হোয়াট দে আর সেইং, দ্যাট শুড হ্যাভ এ প্রায়োরিটি। আমার মনে হয় এখনো প্রবলেম আছে, এখানে গ্যাপ আছে। এই আপনার কোয়েশ্চেনটা আমার মনে হয় আই থিংক এখানে আমি মলবাবু একটা জিনিস বলতে চাইবো, যে আপনি যেটা বলেন বিউরোক্রেসির কথা, এখন টেকনিক্যাল পার্সন, বিউরোক্রেসি এখানে, বা প্রশাসন, সরকার, সবকিছু, নাগরিক সমাজ, যেটা বিশ্ববাবু বলছিলেন, আলটিমেটলি মানুষ ভুগছে। এবং আগরতলা শহরের মানুষের এই যে ভোগান্তি, সেটা যে খুব একটা বেশি লাঘব হচ্ছে না তা কিন্তু অল্প বৃষ্টিতে, শনিবারের অল্প বৃষ্টিতেই প্রমাণ। একটা, যদিও আজকে এটার সঙ্গে আপনাদের ইঞ্জিনিয়ারদের কোনো সম্পর্ক নেই, তবু আমি আপনাদের সামনে এটা দর্শক বন্ধুদের সামনে বলতে চাই। অনেকেই এই অভিযোগটাও করেছেন, শনিবার দিন যখন বৃষ্টি শুরু হয়, সারাদিন কিন্তু ওয়েদার খুব ভালো ছিল, সেদিন কিন্তু বিকেলে যখন বৃষ্টি হয় বোঝা যায়নি এত জোরে বৃষ্টি হবে। সেদিন ওই সময় কিন্তু অনেকেই হয়তো কাজে ছিলেন, কর্মক্ষেত্রে ছিলেন, অনেক ছেলেমেয়েরা টিউশন পড়তে মাস্টার বাড়িতে ছিলেন। বৃষ্টি হয়, 2-3 ঘন্টা বৃষ্টিতে আগরতলা শহর শুনশান হয়ে যায়। সেই দিন ওই সময় কিন্তু অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বাবা মারা নিতে আসতে পারছিলেন না, রাস্তায় জল জমে যাচ্ছিল, জল কমার জন্য অপেক্ষা করেছেন, রাতে 10টা-11টার সময় অনেকেই বাড়ি ফিরেছেন। এই সমস্যাগুলো নাগরিক সমাজের হয়। তবে যে কথা বললেন যে প্রোঅ্যাক্টিভ কিছু করা যাচ্ছে না বা করা হচ্ছে না, এখন রিঅ্যাক্টিভ করা হচ্ছে। বিশ্ববাবু যেটা বলছিলেন যে আমরা জল জমে গেলে তারপর অ্যাকশন নিচ্ছি, পাম্প করে জল বের করছি, বাঁধ ভেঙে যাবে তড়িঘড়ি করে আমরা ফ্যালিসিটিং এর কাজ করছি, আমরা এখন জল জমে গেলে মানুষের বাড়িঘরে জল ঢুকে যাচ্ছে, তাদেরকে শরণার্থী শিবিরে শিফট করছি, সেগুলো তো রিলিফ পায়। কিন্তু জলটা যাতে না জমে বা মানুষের যেন সেই রকম সমস্যা না হয়, তার জন্য আমরা কি করতে পারি, উত্তরণের পথ কি? দেখুন, এখানে আমি যে একটু যেটা বলছিলাম, যে এই যে জনগণ, নাগরিক সমাজ, সরকার, আর একটা হচ্ছে টেকনিক্যাল, এটার ভেতরে ব্যুরোক্রেসি ইনভলভ। আমি সরকার বলতে যেটা সরকার বা টেকনিক্যাল টিম, টেকনিক্যালেরও তো সেক্রেটারি আছে। আলটিমেটলি কোথায় প্রবলেমটা হচ্ছে, দেখুন, আমরা লেসন লার্ন করছি না। আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখুন, আমরা 24-এ যে ফ্লাড হলো, একদম যে যে ইস্যুগুলো আমরা বলেছিলাম, সবগুলো কিন্তু সবচেয়ে ভাইটাল ইস্যু। কিন্তু আমি এখন রিপিট করতে চাইছি না এগুলো নিয়ে অনেক ডিসকাশন, অনেকেই জানে এই জিনিসগুলো, একদম। কিন্তু এগুলোর উপরে কিন্তু অ্যাকশন কতটা হয়েছে, হয়নি। কিন্তু মানে এই যে সিনসিয়ারিটি, গভর্নমেন্ট হয়তো সিনসিয়ার, কিন্তু উনি যাদের উপরে ডিপেন্ড করছেন, উনি যেটা বললেন যে ব্যুরোক্রেসিরও রোল আছে এখানে। কারণ টপ লেভেল থেকে যে ডিসিশনটা নেওয়া হয়েছে, এই বর্ষার সময় কাজের ব্যাপারেই ধরুন বা অন্য সবকিছুর ব্যাপারেই ধরুন, এই ডিসিশনগুলো সঠিক কিনা, বা ধরুন এখানে যে আমাদের 10 বছর আগে নেওয়া হয়েছিল কভার ড্রেন, ডিসিশনগুলো তো আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লেভেলে নেওয়া হয়নি, এগুলো নেওয়া হয়েছে টপ লেভেল থেকে একদম। সেটার ভিতরে চিফ ইঞ্জিনিয়ার লেভেল তো আছেই, সেক্রেটারি যুক্ত আছে। তাহলে এই যে এত বড় একটা যে ভুল হলো, এটার জন্য কোনো কি দায়বদ্ধতা ঠিক হয়েছে বা আমরা কোনো কারেক্টিভ মেজার নেওয়া হয়েছে?
ওকে, পরবর্তী সময়েও হয়েছে কিন্তু এগুলো। এই যে বললাম গতবারের পর কি কারেক্টিভ মেজার নেওয়া হয়নি, এই জন্যই দরকার হচ্ছে কি প্রপার প্ল্যানিং। উনিও যেটা বলছেন প্রপার প্ল্যানিং অ্যাকচুয়ালি নেই। ফ্লাড আমরা শুধু এই যে আপনার পাম্প করে বেল আউট করা, এটা কত বছর অবধি করা যাবে ডাউট আছে কিন্তু। আচ্ছা, প্রশ্ন আছে এটা, কারণ আপনার এখানে কাটাখালের এখানে যদি জল যদি বেড়ে যায়, বৃষ্টি যদি বাড়ে একটু, হ্যাঁ, কতটা নিতে পারবে জল? আচ্ছা, বলা হচ্ছে কাটাখালের এখানে প্রায় 1 কিলোমিটার এমবাঙ্কমেন্ট নেই, জল উল্টো আরো শহরে ঢুকে যাচ্ছে। যদি কাটাখালের এই সাইডটাতে, মানে কাটাখালের দক্ষিণ দিক, মানে যেটা শহরের উত্তর দিকটা, তাহলে সেই দিকটা অনেকটা জায়গা সেখানে এমবাঙ্কমেন্ট নেই, সেখানে নিচু আছে। তো জল যদি রাইজ করে তাহলে সেখানে উল্টো শহরে ঢুকে যাওয়ার চান্স আছে। এবার কাটাখালে কোথা থেকে জল আসছে দেখুন, এই জলটাকেও ডাইভার্ট করার ব্যাপার আছে। মানে আপনার যদি প্রপার প্ল্যানিং না থাকে, এগুলো আমি এখান থেকে বেল আউট করে দিলাম, মনে করলাম যে আমার দায়িত্ব শেষ। প্রোঅ্যাক্টিভটা হচ্ছে কিনা ফ্লাড মডেলিংটা করা, হ্যাঁ, এই যে প্ল্যানিং করা ওভারঅল, এটা কিন্তু হচ্ছে না। কিন্তু এই জিনিসটা মেইন যে কাজটা, আমরা ওই এখান থেকে বেল আউট করে ভাবলাম যে এটা তো আমাদের কাজ হয়ে গেছে, এটা কিন্তু ভেরি টেম্পোরারি মেজার একটা। ঠিক, এখন হাওড়া নদীর দুপাশে যারা থাকে তাদের বাড়িঘর, তাদেরকে নিয়ে শরণার্থী শিবিরে পৌঁছে দেবো কেন? এখানে এই যে আপনার এগুলোকে আমরা গতবারও বলেছিলাম এনক্রোচ করে, যেগুলো কাটাখালের যে আপনার ওয়াটার ওয়েটা কোথায়? ওয়াটার ওয়ে তো নেই, জলটা কোথায় থাকবে? কি জলটা তো আকাশে উড়ে যাবে না, জলটাকে তো আমার কোথাও না কোথাও তো প্লেস করতে হবে। কোথায় প্লেস করবো আমরা? এই চিন্তা, এই বেসিক চিন্তাটাই তো নেই, এই বেসিক চিন্তাটাই তো নেই। আমি যে জলটাকে নিয়ে কোথায় যাব? আমরা টেম্পোরারি একটা করে দিচ্ছি, এটাও থাকবে না। গতবার কি হয়েছে বললাম না, এটা দেব ব্যাক করেছে, এটা ব্যাক ফ্লো করেছে কাটাখাল থেকে। এই প্রসঙ্গে আমি একটা জিনিস বলতে চাইছি, যে ধরুন জলটা বাড়ছে, যেটা উনি বললেন, বিশেষভাবে বললেন যেটা না, আমার ওই গ্রাফটা দিয়ে দিতে পারেন একটু? ঠিক, আমরা আরেকবার দেখতে চাইবো, একটু পিসিআর কে বলবো আমাদের ম্যাপটা আরেকবার দেখানোর জন্য। তো কি হচ্ছে, ক্যারিং ক্যাপাসিটি একটা ব্যাপার আছে। একটা শহর যখন ডিজাইন হয়, প্ল্যান হয়, তার একটা ক্যারিং ক্যাপাসিটি আছে। ইটস এ স্টাডি, ইটস এ সিরিয়াস স্টাডি দ্যাট উই নিড টু ডু। এটা এখন পর্যন্ত করা হয়নি আগরতলাতে। আচ্ছা, স্মার্ট সিটি হয়ে যাচ্ছে, প্রজেক্ট হয়ে যাচ্ছে, বাট ক্যারিং ক্যাপাসিটি নট ইয়েট ডিসাইডেড। শহর কত মানুষ নিতে পারবে? হ্যাঁ, কত মানুষ নিতে পারবে। এবার এখানে এই যে গ্রাফটা আমি দেখাচ্ছি, দেখুন আগের সাথে গ্রাফটা যেটা, আগের গ্রাফটা যেটা, হ্যাঁ, এখানে পপুলেশনটা দেখুন, একটা জায়গাতে গিয়ে ওটা একেবারে রাইজ করেছে। ঠিক, মানে 2011 সালে 2001 সালে দেখা যাচ্ছিল প্রায় 20 লাখ। হ্যাঁ হ্যাঁ, না 2011-তে দেখুন এটা প্রায় 4 লাখ। আগরতলা এএমসি, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনে যেটা আছে, সেখানে 2011 সাংঘাতিকভাবে এটা 2011-তে রাইজ করেছে। সেটা না 2 লাখ ছিল, প্রায় 4 লাখ হয়ে গেছে। এখন সেটা আছে 10 বছরের মধ্যে 5,84,000 অ্যাজ অফ নাও। ঠিক, মানে 2001 সালে সেন্সাসে দেখাচ্ছে আগরতলা শহরে, মানে মিউনিসিপ্যালিটি এলাকাতে, সেখানে 2 লক্ষর কাছাকাছি রয়েছে, রাজধানীবাসী রয়েছে। হ্যাঁ, তারপর সেখানে 2011-তে 10 বছরে সেটা 4 লক্ষ হয়েছে, ডাবল হয়ে যাচ্ছে। এটা কেন হয়েছে? 2000 আবার 1951-এ হয়েছিল একবার, 1971-এ হয়েছে, আরেকটা 2011-এ হয়েছে। আচ্ছা, তো 2011 হচ্ছে আরবানাইজেশন হ্যাভ টেকেন প্লেস। আরবানাইজেশন হয়েছে। এবার 2011-এ ছিল, সেখানে 2025-এ সেটা প্রায় 45% বেড়েছে। সো ইটস কোয়াইট অবভিয়াস যে এত লোক বাড়ছে এখানে বিকজ অফ আরবানাইজেশন, সেন্ট্রালাইজড স্কিম, সেন্ট্রালাইজড থিং। সো আমাদের যেটা ভাবা দরকার ছিল, এই জায়গাটাতে আমরা রেস্ট্রিকশন দেওয়া উচিত ছিল, 1 নম্বর। 2 নম্বর, দেখুন এখানে যে বিল্ডিং, যে এটা বিল্ডিং এ বিল্ট আপ এরিয়া যেটা হচ্ছে, বিল্ট আপ এরিয়া সাংঘাতিকভাবে বাড়ছে এখানে। আমি দেখাচ্ছি, 2011-তে দেখুন রেড কালার যেটা দেওয়া আছে কিভাবে বেড়েছে বিল্ট আপ এরিয়াটা। আচ্ছা, তো বিল্ট আপ এরিয়া মানে বিল্ডিং বাড়ছে। তো বিল্ডিং বললে বিল্ডিং এর উপরে জলটা, সেটাকে নেওয়ার জন্য আমাদের একটা রুফটপ থেকে ওয়াটারশেড ম্যানেজমেন্ট বা যেটাই বলে, সেখান থেকে জলটা আমরা কালেক্ট করে রিচার্জ করে দেব। সেটা ম্যান্ডেটরি দেওয়া আছে ইয়েতে, আমাদের বিল্ডিং রুলসে, বাট সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে না কেন? সেটা ইমপ্লিমেন্ট কেন হচ্ছে না? এভরি হাউস রুফটপ দেয়ার শুড বি দ্যাট অ্যারেঞ্জমেন্ট, বিল্ডিং রুলসে আছে, সেটা অ্যাপ্লাই হচ্ছে না। তাহলে কি হতো, ওই জলটা, ওই যে উপরের যে জলটা, সারফেস মানে বিশাল বড় জায়গাটা, ঠিক একদম ছাদের যে জলটা জমছে, আপনি যেটা বলছেন, হ্যাঁ, এটা নিয়ে কিন্তু একটা সরকারের ডিসিশনও ছিল, কিন্তু এটা করতে হবে, কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে না। এটা ইমপ্লিমেন্টেশনে একটা বিশাল বড়, মানে ছাদের জলটাকে এটা রেইন ওয়াটার হারভেস্টিং, রেইন ওয়াটার, এটাকে নিয়ে কোন একটা জায়গায়
এটা নিয়ে পাইপ দিয়ে জাস্ট রিচার্জ হয়ে যাবে, নিচে গিয়ে একটা ওয়েল দেওয়া থাকবে, ওয়েলটার মধ্যে চলে এটাতে ইচ্ছা করলে এটা একদম স্পেসিফিক কালেক্ট করা যেতে পারে, ফর্ম আছে এটাকে মানে রিসাইকেল, মানে আপনি এটা আপনার বাড়ি থেকে জলটা উপর থেকে পড়লো, বাড়ি থেকে বেশি এক বাড়ি থেকে আরেক বাড়ি এভাবে যাবে না জলটা, না 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 না, সেটা ওই জায়গাটা যেতে হবে। ওইখানেই আমরা এখন যেটা চলছে কি, এখন তো এরকমই চলছে, ছাদে আছে, পাইপলাইন করা আছে, ড্রেনে পড়ছে জল, তাতে এই এরিয়ার জলটা কোথায় যাবে? এটা কিভাবে মানে রাইজ করেছে আমি দেখিয়েছি গ্রাফের মধ্যে। তো এই এরিয়ার জলটা যাবে কোথায়? এটা থাকবেই এখানে থাকবে। তো যেহেতু এটা বাউলস, আমাদের এটা হচ্ছে বাউলস ন্যাচারাল ফেলো, এটা থাকবেই এখানে। তো সেই জায়গাতে আমাদের এই যে টেকনোলজিগুলি আছে, কিছু রুলস আমাদের কাছে আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। এটা তো ব্যুরোক্রেটিক ডিসিশনের জন্যই পড়বে এটা। সেখানে ব্যুরোক্রেটিক ডিসিশনগুলি স্ট্রং হতে হবে। টেকনোলজি আমি লাগিয়ে দিলাম, কিছু এআই টুলস লাগিয়ে দিলাম, আর রুলস পলিসি যদি আমার স্ট্রং না থাকে, সিঙ্গাপুরের এক্সাম্পল সবাই বলে, সিঙ্গাপুরে there is a means strongest technology, latest technology and strongest policy also. সেখানে মানুষ নাগরিকরা সচেতন, because penalty is high penalty. Okay. So আমাদের এখানে কিছু হলেই তো ফোন চলে যায় আমাদের নেটওয়ার্কে যারা আছে রিলেশনস, বাস হয়ে যায়, ব্যাপারটা সেটেল হয়ে যায়। সো দিস ইজ এ সোশ্যাল প্রবলেম এই জায়গাতে, যেখানে পলিটিশিয়ানদের রোল দরকার। যারা পলিটিশিয়ান আছে তারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা দরকার, সেটা একটা ব্যাপার। আরেকটা যেটা হচ্ছে গ্রিন অ্যান্ড ব্লু, যেটা প্রোঅ্যাক্টিভের মধ্যে পড়া উচিত। গ্রিন জোন তৈরি হবে যেখানে মানে আমাদের ট্রি প্ল্যান্টেশন, সেখানে আমাদের গভর্নমেন্ট ভালো একটা ইনিশিয়েটিভ নিচ্ছে, ক্লাবসগুলিকে ইনভলভ করে, বিভিন্ন সোসাইটি এনজিওকে করে নিচ্ছে। কিন্তু সেটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য লাস্ট ইয়ারও আমরা কথা বলেছি, তার একটা পলিসি পরিষ্কার করে থাকতে হবে, যে গাছ লাগিয়ে দিলাম চলে গেলাম উড়ে গেল সেরকম না। সেটা রক্ষণাবেক্ষণ করার জন্য তোমাকে কিছু ইন্টেন্সিভ কিছু দেওয়া হবে বা কিরকম, এরকম কিছু থাকলে ব্যাপারটা গ্রিন হবে একটা। আরেকটা দিকে হবে ব্লু। আমি গ্রাফটার মধ্যে দেখিয়েছি কি করে ওয়াটার এরিয়া, আগরতলা শহরের ওয়াটার এরিয়া কমেছে কি করে। একদম। তো ওয়াটার এরিয়া কমলে এখানে তো জলটা পড়বেই, জলটা থাকার জায়গা পাচ্ছে না, হ্যাঁ পাচ্ছে না, ওয়াটার বডিজ গুলো কমে যাচ্ছে। তো ওয়াটার এরিয়া কি করে কমলো? আমার চোখের সামনে কমলো। আমরা ব্যুরোক্রেটসরা আমরা কি করছিলাম, হোয়াট উই আর ডুইং, ইঞ্জিনিয়ারও যারা দায়িত্বে ছিলাম মিউনিসিপ্যালিটিতে বলুন বা মিউনিসিপ্যাল বডিতে, আমরা কি করছিলাম, আমাদের চোখের সামনে হচ্ছে। তো আমরা ইচ্ছে করে জিনিসটা এনেছি। তো এবার ইচ্ছে করে যখন এনেছি আমাদেরকে সাফার কিছু করতেই হবে, এবং কিন্তু এই সাফারিংসটাকে আমরা অ্যাভয়েড করতে পারি, এখনো করতে পারি। আমার যে পয়েন্টগুলি বললাম, ব্লু জোন তৈরি করতে হবে, যেখানে কিছু ওয়েটল্যান্ড তৈরি করতে হবে, একটু শহরে ওয়েটল্যান্ডে আমার জলটা নিয়ে চলে যেতে হবে, কিছু পন্ড তৈরি করতে হবে যেগুলি আছে সেগুলি আর ঘোরানো যাবে না, জলটাকে ধরে রাখবে কিছুক্ষণ। হ্যাঁ না, জলটা নিয়েই চলে যাবে, মানে শহরের জলটা ওখানে। এটা কোপেনহেগেনের কনসেপ্ট আমি যেটা বলছি, কোপেনহেগেন ব্লু এন্ড গ্রিন কনসেপ্ট। গ্রিনটা করছে একদিকে, আরেকদিকে ব্লু করছে। ব্লু মানে হচ্ছে ওই একটু দূরে, আমাদের আগরতলা শহরে তো করা যাবে না, আমরা একটু দূরে করছি। কিন্তু জলটা আমি যখন ফ্লাডের জলটা আসবে, তখন যেই লেভেলে জল আসবে সেখান থেকে জলটা আইদার গ্রেভিটি অর বাই ইন্ট্রোডিউসিং সাম মেকানিক্যাল পাম্প ইট উইল গো টু দ্যাট পয়েন্ট। ওকে, সে ব্লু ল্যান্ডে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ। সো এইগুলি হচ্ছে প্রোঅ্যাক্টিভ মেজার্স। এখানে সিরিয়াস প্রবলেম আছে, বাট প্ল্যানিং এর প্রবলেম আছে, হোলিস্টিক প্ল্যানিং এর সাংঘাতিক অভাব আছে। সো উই হ্যাভ টু ওয়ার্ক অন ইট। বিশ্ববাবু, এই যে প্ল্যানিং এর কথা বলছে, হোলিস্টিক প্ল্যানের কথা, এখন সমস্যা হচ্ছে যে শুধু প্ল্যান করলাম বা কাজ শুরু করে দিলাম, যেটা আপনি শুরুতে বলছিলেন যে টপ লেভেল থেকে ডিসিশন হচ্ছে, ডিসিশন হলো, কাজ হচ্ছে, কাজটা কতটুকু হচ্ছে, কাজটা কিভাবে হচ্ছে, নিজের মতো করে হচ্ছে কিনা, যাদেরকে কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে তারা ঠিকভাবে কাজটা করছে কিনা। কারণ এমনও তো শোনা গেছে, এই যে কভার ড্রেনের কথা বলছেন আপনি, 10-12 বছর আগে যেটা ডিসিশন নেওয়া হয়েছে, সেই কভার ড্রেনের ভেতরে প্লাইউড গুলো রয়েছে, সেই কভার ড্রেনের ভেতরে বাঁশগুলো রয়েছে, এবং সেইগুলো তো পরিষ্কার করা হয়নি, সেগুলো কোনো একদিন পচে ড্রেনের মধ্যে নষ্ট হবে। কিন্তু তার আগে তো পলিথিন দিয়ে হোক বা যা দিয়েই হোক সেখানে জল আটকে নষ্ট করা হচ্ছে। এখন এই যে টোটাল যে সাইকেলটা, এটা কিভাবে ঠিক হবে, এটা দেখার, মনিটর করার দায়িত্ব কার? হু উইল টেক দ্য রেসপন্সিবিলিটি? না, এখানে যেটা আমি হ্যাঁ বলুন। আমার যেটা মনে হয়েছে, দেখুন আলটিমেটলি সবাই গভর্নমেন্টকে দুষবে। কেন না, আমি বলছি কেন দুষবে, কারণ গভর্নমেন্টই বেসিক্যালি চালিকা শক্তি। আমাদের মতো স্টেটে তো খুব বেশি চালিকা শক্তি, এটা আজকের থেকে না, 3 দশক আগের থেকে চলে আসছে এখানে। আমি আপনাকে বলছি, উনি কথাগুলো বলেছেন না, এগুলো নিয়ে চিন্তা করার মতো লোক কোথায় নেই, আজকে ডিপার্টমেন্ট নেই, আছে কিনা জানি না। আপনি হয়তো অবাক হবেন, আপনি এক্ষুনি যেটা বললেন না, প্লাইউড বাঁশ দিয়ে, আপনি এখন যে ড্রেন করছে দেখে আসুন তো কি আছে পেছনে, বাঁশ পাবেন। কিসের উপর দাঁড়াচ্ছে সেই ড্রেনটা কভার দিয়ে? হ্যাঁ, বাঁশ দেয়, ওইগুলো ওই যেটা পচে নিচে পড়বে, এগুলো এখনো আছে। কিন্তু মানে আমরা লেসন নিই, এই জন্য আমি জিজ্ঞেস করলাম আমরা কি লার্ন করেছি কিনা।
মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এগুলো আসবে তখনই। দেখুন আমাদের এখানে পলিটিক্যাল অ্যাপিজমেন্ট করতে করতে সবাই, যেসব ইঞ্জিনিয়াররা সত্যিকার অর্থে কিছু দেওয়ার ক্ষমতা রাখে দপ্তরে, যারা সত্যিকারের জনগণের জন্য চিন্তা করে বা চিন্তা করার মানসিকতা আছে বা ক্ষমতা আছে, এই ধরনের ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার, কারণ ওরা পলিটিক্যালি ওরা বাটারিং করে না, যার ফলে ওরা বসে গেছে। পিপল আর ডিপ্রাইভড অফ দেয়ার সার্ভিস। যার ফলে কি হয়েছে, আমাদের এখানে যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কর্মসংস্কৃতি, বলতে খারাপ লাগে, আমি নিজে ইঞ্জিনিয়ার, এই দপ্তরে কাজ করেছি, কিন্তু আমি দেখেছি এটা। আমি তো 2017 ভিআরএস নিয়েছি, তার আগে তো আমি এত বছর দেখেছি। কাজের রিওয়ার্ড নেই, বাটারিং করো পলিটিক্যাল পার্টিদের, ওদের। এইভাবে কি হয়েছে আমাদের এখন যে এই যে নতুন ভাবে কিছু কাজ করার, ও ভাবলো যে এখন যে পলিটিক্যাল নেতা আছে ওকে একটু বাটারিং করবো, কাজ হয়ে গেছে, এখন ড্রেন টেন সবকিছু ফ্লাড হয়ে গেছে, দুদিন পরে সবাই ভুলে যাবে, বাস। তাই হচ্ছে কিন্তু, আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখুন, কিন্তু একদম তাই হচ্ছে। কিন্তু প্রত্যেকবার জল নিষ্কাশন হচ্ছে, মানুষ ভুগছে। এই জায়গাতে আমি আরেকটা ইন্টারেস্টিং, আরেকটা ইন্টারেস্টিং, শুধু এটাতে না, এই যে উনি বলেছেন না প্ল্যানিং এর অনেক বড়। আমি কয়েকদিন আগে এখানে আপনার ফ্লাইওভার দিয়ে উঠেছে, এগুলো মানে আমি আরেকটা ব্যাপার বলছি, এখানে পূর্ত দপ্তরে, আমের হোস্টেল উল্টো দিকে পূর্ত দপ্তরের ডিপার্টমেন্টের বিল্ডিং হচ্ছে। হ্যাঁ, পূর্ত দপ্তরের বিল্ডিং, কিন্তু বড় বিল্ডিং হচ্ছে। আপনি দেখুন এটার ভিতরে কোনো নতুনত্ব আছে, কোনো ইনোভেটিভ থিঙ্কিং আছে, কিভাবে এটাকে কম খরচে ফার্নিশ করে সুন্দর বিল্ডিং করা যায়। 30 বছর আগের সেই আর্কিটেকচার এখানে আমরা ফলো করছি, এই বড় বড় রুম করে দিচ্ছি। আপনি 10,000 স্কোয়ার ফিটের জায়গায় 50,000 স্কোয়ার ফিট হয়তো আছে, এটার জায়গায় আপনি 25,000-এ খরচ করে আপনি এই স্পেসটাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারেন, প্রোভাইডেড আপনার ওই প্ল্যানিং থাকতে হবে। কিন্তু এই জিনিসটা নেই কোথাও। আমি তো একটা এক্সাম্পল দিয়ে বলছি আপনাকে, আরো অনেক আছে, আরো অনেক আছে। ওনাকে সাপ্লিমেন্ট করে আমি বলছি যে ক্লাইমেট কিন্তু এখন হার্শ হচ্ছে আমাদের, একদম একদম। আমাদের টু কোল্ড উই হ্যাভ টু ফেস, টু রেইন উইল ফেস, একটা স্পেসিফিক টাইমে খুব বেশি বৃষ্টি হবে, টু হট ওয়েদার উইল ফেস। একদম। তো ক্লাইমেট অ্যাডাপটিভ টেকনোলজি হুইচ শুড বি দ্য পার্ট অফ হোলিস্টিক প্ল্যানিং, ইট ইজ কমপ্লিটলি মিসিং ইন ত্রিপুরা স্টেট। তো সেখানে ক্লাইমেট অ্যাডাপটিভ টেকনোলজি হচ্ছে এই যেটা আমি বলছিলাম প্রোঅ্যাক্টিভ মেজার্স, প্রোঅ্যাক্টিভ প্ল্যানিং এর একটা ইম্পর্টেন্ট পার্ট আজকের দিনে, সেটা কমপ্লিটলি মিসিং। আমাদের ত্রিপুরাতে একটা ক্লাইমেট পলিসির জন্য একটা ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট করা হয়েছে। আপনি দেখবেন সাইনবোর্ডটা আছে, কিছু লোক কাজ করে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিল্ডিং এর পাশে। এই ডিপার্টমেন্টকে সাংঘাতিক অ্যাক্টিভ করাতে হবে। এই ডিপার্টমেন্ট এখন প্রায় ঘুম পাড়িয়ে রাখা হয়েছে অলমোস্ট। তো এরা কাজ করছে, এদের সাথে প্রত্যেকটা প্রজেক্টের সাথে রিলেশন দিতে হবে। যখন প্রজেক্ট তৈরি হচ্ছে, প্ল্যানিং হচ্ছে, ক্লাইমেট ডিপার্টমেন্ট যেটা আছে, দে শুড হ্যাভ দ্যাট ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে, এখানে ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে। সেখানে মিনিস্টাররা এটা দেখবেন, পলিটিশিয়ান যারা আছেন, ব্যুরোক্রেটস, আইএস অফিসার দেখবেন, ওটাকে স্ট্রঙ্গার করতে হবে, যাতে এভরি প্রজেক্ট শ্যাল পাস থ্রু দেয়ার মিনস, যেমন পিডব্লিউডিতে ডিপিআর করে দিল তো হবে না, ইট শুড পাস ফ্রম দ্য ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট। তবে গিয়ে জিনিসগুলি প্রোঅ্যাক্টিভের দিকে যাবে। তাহলে প্রত্যেক বছর এই রিঅ্যাক্টিভ মেজার্সগুলো যেগুলি হচ্ছে, মান্ধাত্তের আমলে গত বছর স্যান্ডব্যাগ নিয়ে আমরা কথা বলেছি, তো এই জিনিসগুলি হতেই থাকবে। বাট ইঞ্জিনিয়ারিং যদি সত্যিকার আমরা এথিক্স দিয়ে ইঞ্জিনিয়ারিং শুরু করি আবার, যেটা আমরা দেখেছিলাম ছোটবেলা অনেকের, আমাদের সামনে আইকনিক ফেস আছে, এখনো আছে, তো তাহলে এটা এই প্রবলেম যেটা বলছেন ভবিতব্য না, ইট ইজ কোয়াইট, আই ক্যান সলভ ইট, মিটিগেট করা যাবে এটা। আমার মনে পড়ছিল, কারণ বিশেষভাবে আপনি 2017 সালটা মেনশন করেছেন, আমার মনে পড়ে গেল 2017 সালে ওরিয়েন্ট চমুনিতে বুক জল 2-3 দিন দাঁড়িয়ে ছিল এই জলটা। তৎকালীন সময় ডিএম ছিলেন খুব সম্ভবত, মানে আমি যদি খুব ভুল না করে থাকি, মিলিন্দ রামটেক। তখন উনি তখন একটা কথা বলেছিলেন যে আমাদের হাওড়া নদীর যে এম্বাকমেন্ট রয়েছে সেখানে র্যাট হোলের কারণে অনেক জল ঢুকেছে শহরে, এবং সেই র্যাট হোলগুলোকে ওই সময় মেরামত করা হয়েছে, মানে ফ্লাড চলাকালীন অবস্থায় মেরামত করা হয়েছে। আজও কিন্তু আমরা দেখছি র্যাট হোল দিয়ে জল বেরোচ্ছে। তো র্যাট হোল তো যেখানে এম্বাকমেন্ট থাকবে র্যাট হোল থাকবে, কিন্তু র্যাট হোল যে বর্ষাকালের আগেই মেরামত করতে হবে, বৃষ্টি আসার আগেই করতে হবে, সেটা কি তাহলে করা হচ্ছে না? ওইখানে যেটা আমি লাস্ট একটা মিটিং এ বলেছিলাম, জানি না আপনি মনে আছে কিনা, র্যাট হোলস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। র্যাট হোলের জন্য কোনো স্টাডি করেছে ত্রিপুরাতে আমাদেরকে এমবাঙ্কমেন্টের জন্য? বারবার বলার পরে এই স্টাডিগুলি কেন করা হচ্ছে না? ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। র্যাট হোলসকে আমি বারবার গর্ত করে যে আমি করে, র্যাট হোল ইজ এ স্পিসিস, বায়োডাইভার্সিটিতে এদের
আমাদের এখানে যেটা রুলস আছে, ল আছে, উই ক্যান কিল দ্যাট বাই ইউটিলাইজিং ডিফারেন্ট টেকনোলজিস। ইভেন আমরা ওটা রেসপেক্টে বাদুর কিছু আনতে পারি, ওইটাতে চলে যাবে। এটা মানে আমরা ওটাকে পুরো অ্যাবলিশ করে দিতে পারি। ইট ইজ ভেরি হার্মফুল ফর আস। র্যাট হোল যখন মানে কাজ শুরু করবে, তার যদি খারাপ দিকটা শুরু হয়, তাহলে আগরতলা শহরের মানে রোগে মানে মানুষ মারা যাবে প্রচুর। ইটস এ ওয়ার্নিং যে র্যাট হোলকে আমাদের এখান থেকে বিদায় করতে গেলে কি করতে হবে? র্যাট হোল করবেই, র্যাট থাকলে হোল করবেই, ওদের এক্সিস্টেন্সটাকে আমাদেরকে বাদ দিতে হবে এবং অ্যাজ পার ল ইট ইজ অ্যালাউড। র্যাট হোলকে কিন্তু আমরা র্যাটকে আমরা ইয়ে করতে পারি। তো এটার জন্য একটা স্টাডি দরকার, স্পেশালি করে একটা মেজার্স করে দেওয়া দরকার। উইদিন 1-2-3 ইয়ার্স এর মধ্যে র্যাট সেরকম থাকবে না। ওকে, তাহলে হোলই থাকবে না, সেই হোলের প্রশ্নই ওঠে না। ঠিক, মানে আমাদের এই যে বড় বড় যে ইঁদুর, এক একটা বিড়ালের সাইজের, সেই ইঁদুরগুলোকে মারার আপনি বলছেন যে আইনে তো তাহলে আছে রয়েছে, মানে আমাকে পরিবেশবিদরা তাহলে প্রশ্ন করছে না যে এটা আমার পরিবেশে কোনো লাভ করছে না, এটা আমার এই পার্টিকুলার স্পিসিসটা অ্যালাউড, এই স্পিসিসটা আমার কোনো লাভ করছে না। হ্যাঁ, শুধু আপনি যেটা বলছিলেন, আমরা এই যে বাঁধগুলোকে আমি ওভারঅল যেটা কিন্তু বললেন এই জিনিসটা নিয়ে, ওভারঅল ব্যাপারটা হচ্ছে কি, ওভারঅল ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি যেহেতু গভর্নমেন্টই সবকিছুর মেইনে আছে, বুঝতে পারছেন? এই যে পাবলিক কোঅর্ডিনেশন বলুন, এই যে আপনার প্লাস্টিক পলিব্যাগ যাতে না হয়, পলিথিন যাতে না, আপনার এই যে আমাদের ড্রেনেজ ডিসপোজাল, ড্রেনেজের ভিতরে যাতে সবকিছু না ফেলে আবর্জনাগুলো, এগুলো সবকিছু বা ওয়েস্টগুলো, এগুলোর জন্য নাগরিক কমিটি করে 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 এগুলো একটু একটু করে, বা ধরুন পেনাল্টি করেন, হাই পেনাল্টি করে, এগুলো স্টেপ একটু একটু করে নেওয়ার দরকার আছে। প্রথম কথা হচ্ছে এটা, হ্যাঁ, এটা একটা পার্ট। আর এগুলো সবই চিন্তার ভিতরে তখনই আসবে যখন আপনি আপনার যে ম্যান পাওয়ার গুলো, এই ম্যান পাওয়ার গুলোকে ওইভাবে মোটিভেট করতে পারবেন। আপনি শুধু অমুক ওয়েস্ট দিয়ে মুখ টুমুক নিয়ে কাজ হবে না। আপনার ওইখানে এমন লোক দরকার আছে যারা কিন্তু চিন্তা করতে পারে। এই যে আর&ডি, সত্যিকার অর্থে আর&ডি কিছু কি হয় এখানে? হলে আর আমরা এই বিল্ডিং দেখতাম না, এত বছর পুরনো জিনিস দেখতাম না, আমাদের অ্যাক্টিভিটিতে এটা রিফ্লেক্ট হতো। মুখ্য প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে যে থিঙ্কিং করে যেটা, এই জিনিসটার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে না। উনি যেটা বললেন, এটা প্রায়োরিটি ডিসাইড করা। প্রায়োরিটি তখনই ডিসাইড করতে হবে যখন এখানে টপ ম্যানেজমেন্ট এটা রিয়েলাইজ করছে যে দিস ইজ দ্য প্রায়োরিটি। আমার আগরতলা ফ্লাডের জন্য এই প্রায়োরিটিটা আছে, আমাকে বুঝতে হবে, টেম্পোরারি মেজার দিয়ে হবে না। এই প্রায়োরিটি বুঝতে গেলে আপনার সেই রকমের আপনার না। এখন আপনি যেটা বলছেন যে মানুষ তো ধরুন সাধারণ মানুষ যখন সমস্যায় পড়ে, মানুষ তো যদি প্রশাসন যখন যদি কোনো সুবিধা না পায় বা অসুবিধায় পড়ে, মানুষ বলবে সরকারের জন্য হচ্ছে। এখন আপনি যেটা বলছেন যে সরকার হয়তো তার উদ্দেশ্য রয়েছে ভালো কাজ করার, সরকার হয়তো দিচ্ছেন, ফাইন্যান্সও করছেন, কিন্তু তারপরে দায়িত্বটা কার উপর বর্তাচ্ছে? এই যে এখন আমরা এই দুজন ডিসকাশন করলাম, সরকারের তো এটা নিশ্চয়ই কিছু একটা চিন্তায় ঢোকার উচিত যে তাহলে তো আমাদের অনেক কিছু রয়ে গেছে লেকিং, এগুলো রেকটিফাই করা দরকার আছে। কিভাবে রেকটিফাই করে সব জায়গায়? লোক এখানে যেটা উনি বলেছিলেন, গভর্নমেন্ট অলসো হ্যাভ টু বি প্রোঅ্যাক্টিভ। গভর্নমেন্টও প্রোঅ্যাক্টিভ হয়ে কিছু অ্যাকশন নেওয়া দরকার। অ্যাকাউন্টেবিলিটি কথা, গত বছর মোর দেন 35% মারা গেছে ফ্লাডে। এই বছর অনেক ক্ষতি হয়েছে, এবং এটা এমন না যে আমরা জানি না, আমরা জানি আগে থেকে বৃষ্টি আসবে অনেক। এবার আইএমডি কিন্তু সাংঘাতিক ভাবে নিজেদের আর&ডি কে লেভেলে তুলে নিচ্ছে, তাদের প্রেডিকশন কিন্তু খুব ভালো। গত বছরও ভালো প্রেডিকশন দিয়েছিল, এবছর তো আমাদের প্রিপেয়ারনেসটা কোন জায়গাতে খামতি হলো, যে কারণে আমাদের সিটিজেনদেরকে এরকম সাফার করতে হলো। ইটস এ অ্যাকাউন্টেবিলিটি ইস্যু। গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি ইস্যুতে কোনো অ্যাকশন নিয়েছে? নো অ্যাকশন। যখন অ্যাকশন হবে তো গভর্নমেন্ট কিছু করতে হলে হবে না। প্রবলেমটা ব্যাপারটা এই যেখানে বাঁধের দায়িত্বে কারা ছিল? আমি এখানে গভর্নমেন্ট হয়তো, আমার যেটা মনে হচ্ছে, গভর্নমেন্ট হয়তো এমন কিছু লোকের উপরে ডিপেন্ড করছে বা ওদেরকে এক্সটেনশন দিয়ে যাচ্ছে, কারণ গভর্নমেন্ট ভাবছে যে এছাড়া তো আমার কোনো উপায় নেই। গভর্নমেন্ট ডোন্ট হ্যাভ দ্যাট মাচ নলেজ অলসো মেবি। তো ওরা কারো না কারোর উপর ডিপেন্ড করে যাচ্ছে। এই জায়গাটাতে গভর্নমেন্টকে একটু নাড়া দেওয়ার দরকার আছে যে তুমি চিন্তা করো ভালোভাবে, বদনাম হচ্ছে কিন্তু তোমার। গভর্নমেন্ট হ্যাজ টু টেক অ্যাকশন। হ্যাঁ, ওইখানে গভর্নমেন্টকে অ্যাকশন নিতে হবে। অ্যাকশন না নিলে তখন তো আমাদের ডেমোক্রেটিক সিস্টেমে যাই হয়, অ্যাকাউন্টেবল করতে হবে। 2024 এ প্রবলেম হলো, 2025 এ প্রবলেম হলো, 2026 এ প্রবলেম হবে। তো অ্যাকাউন্টেবল। এখন মলয়বাবু, বিশেষবাবু, একটা কথা হচ্ছে যে এভাবে কথা বলা হচ্ছে যে বৃষ্টি তো হবেই, প্রাকৃতিক দুর্যোগ তো হবেই, যেটা শুরুটা আপনিও করেছিলেন এবং আমরা সবাই একই কথা বলছি।
যে দুর্যোগ তো হবেই। এখন এই দুর্যোগ হলে পরে, বৃষ্টি হলে পরে জল জমবে, ভূমিকম্প হলে পরে বাড়িঘর ভাঙবে, এগুলো একটা ব্যাপার। আমরা রিলিফ নিয়ে তৈরি আছি, রিলিফ ত্রাণ শিবির তৈরি আছে, এখানে ত্রাণের কোনো সমস্যা হচ্ছে না, মানুষকে আমরা যতটুকু পারছি সেখান থেকে উদ্ধার করে আনছি। দ্যাটস এ রং কনসেপ্ট। এবার এই জায়গাটাতেই সবাই আমরা একই জায়গায় বলছি যে তাড়াতাড়ি বন্যা হলে মানুষকে সরিয়ে একটা আনতে হবে। পার্ট কিন্তু ওটা তো রিয়েক্ট, ওটা তো একটা রিলিফ পার্ট মাত্র, কিন্তু আরেকটা পার্ট রয়ে গেছে কিন্তু প্রোঅ্যাক্টিভ, যেটা আমি বলেছিলাম যে তাহলে ইঞ্জিনিয়ারিং কেন পড়বো? আমি ইঞ্জিনিয়ারিং তো পড়ছি যে আর্থকুয়েক থেকে বিল্ডিং গুলোকে বাঁচানোর জন্য। তাহলে ইঞ্জিনিয়ারিং কলেজে আর্থকুয়েক বাদ দিন, ওইখানে কেন তো ইনভেস্টমেন্ট হচ্ছে, ইঞ্জিনিয়ারিং দরকার নেই তাহলে। তো ইঞ্জিনিয়ারদের কাজই তো হচ্ছে ভূমিকম্প আসলে বিল্ডিংটা যাতে না ভাঙে, ঠিক আছে? ইঞ্জিনিয়ারদের কাজই তো হচ্ছে যে রেইনফল আসবে কিন্তু আমি এটাকে ম্যানেজ করে এটাকে ফ্লাড যাতে ড্যামেজ যাতে না হয় আমি সেই ব্যবস্থা করব। So that's the work of an engineer. So when engineers are telling that you must do it, then I think bureaucrats should allow it. Bureaucratic একটা টাসেল আছে এখানে টেকনোক্রেটের সাথে। আমি যেটা বলবো, আমি স্ট্রংলি বলবো যে টেকনোক্রেটিক একটা লেভেল আমি দেখেছি যে কমপ্লিটলি সারেন্ডার করে দিয়েছে, ব্যুরোক্রেটিক একটা লেভেল দেখেছি আমি কমপ্লিটলি টেক ওভার করেছে টেকনোক্রেটিক, which is a very bad news. এক্স্যাক্টলি এটা হচ্ছে, which is a very very bad news for the common people. ওকে, তো এইখানে আমার মনে হয় গভর্নমেন্ট অ্যাকশন নিতে হবে এখানে, যে এর টাসেল না হয় তুমি ইঞ্জিনিয়ারিং ব্যাপারটাকে দেখো, ওইটাকে প্রায়োরিটি দাও। আজকে বর্ষার সিজনে প্রত্যেকটা ড্রেনের মধ্যে এরকম অবস্থা, কবে হবে, কখন হবে, কিভাবে হবে, কতটুকু হবে, কাদের দ্বারা হবে, সেটা কারা ডিসিশন নেবে? ইঞ্জিনিয়ার ডিসিশন না শুধু এখানে ড্রেনের সময়ে, বর্ষার সময়ে, বর্ষার আগের গত 2-3 মাস ধরে দেখুন কিভাবে মানে কাজে নেমেছে শহরের মধ্যে, এদিকে খুদাই, ওইদিকে খুদাই, এদিকে খুদাই। এটা আমি বলছি এটা ইঞ্জিনিয়ারিং ডিসিশন নয়, আপনারা খুঁজে দেখুন, মিডিয়াতে আছেন, এটা ব্যুরোক্রেটিক ডিসিশন হয়েছে। সো এরকম ভাবে আমি লাস্ট 25 ইয়ার্স আমি আছি, এরকম ভাবে বর্ষার আগে আগরতলা শহরে এরকম খোদাখুদি সব দিকে হয় না। আমরা জানতামই তো বৃষ্টি, একটু বৃষ্টি হলেই হবে, এবং হয়েছে। মোস্ট ইম্পর্টেন্টলি বর্ষাটা কিন্তু এমন না যে আচমকা এসে গেছে, রেনি সিজন একদম টাইমলি এসেছে, একদম টাইমলি এসেছে, এবং প্রথম বর্ষাতেই, প্রথম মৌসুমের প্রথম বর্ষাতেই অবস্থা। সো এতে গভর্নমেন্টের অ্যাকশন নেওয়া দরকার, অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করা দরকার। দেন এক্সাম্পল উইল বি সেট, ইয়েস উই ক্যান গভর্নমেন্ট আশা করছি, দেখা যাক না, আশার উপরেই তো ইয়ে আছে। না অবশ্যই আশার উপরে ওকে, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে বিশ্বজিৎ বাবু, আমরা একটা ছোট্ট জায়গায় আপনাদের জাস্ট 1 মিনিট সময় দিতে পারবো। বর্ষা তো শুরু হলো মাত্র, এবার সিজন পুরোটাই রয়েছে, আমরা আশা করছি যে আরো বৃষ্টি হবে। মানে এই মুহূর্তে, মানে এখন তো আর মানে প্রোঅ্যাক্টিভ হওয়ার জায়গা নেই। এবার কি মানুষকে রেহাই দেওয়ার জন্য কি কি করা যেতে পারে? আগরতলা মিউনিসিপ্যালিটির পৌর নিগমের মেয়র বলেছেন আরো 3টে পাম্প বসানোর আলোচনা চলছে, একটা শকুন্তলা রোডে, একটা রামনগর, আর একটা কৃষ্ণনগর সৎসঙ্গের সামনে, যে জায়গাগুলোতে জল জমছে সে জায়গা। এছাড়া আর কি করা যেতে পারে আপনাদের এই মুহূর্তে যদি জল জমে যায়, বা যে নদীর দক্ষিণাঞ্চল, হাওড়া নদীর দক্ষিণাঞ্চল এবং কাটাখালের উত্তরাঞ্চল যে জল জমছে, সেগুলোর জন্য কি করা যেতে পারে? কিছু করার কি জায়গা আছে কি, মানে এবারের জন্য বলছি? এবারের জন্য না, এগুলো তো অলরেডি বলা হয়েছে। এখনই আপনি যেমন ধরুন না, যতটা সম্ভব, এখন ধরুন না রেইনি সিজনের ভেতরে আপনি যতটা ওয়াটারওয়ে বানাতে পারবেন, এখন শুধু রিলিফ করার না এই রিলিফ, এখন তো আর আপনার বেশি কিছু মেজর নিতে পারবেন না। না, এখন আপনি যতটা আপনি যে ড্রেনগুলোকে যতটা ওয়াটারওয়ে আপনি পরিষ্কার রাখতে পারবেন, হ্যাঁ, ওই দিকের জলটাকে, যেদিকে যেটা বলছিলাম যে ওই দূর থেকে যেটা ক্যাচমেন্ট এরিয়ার যে এরিয়াটা আছে, ওই জলটা যাতে এদিকে না এসে অন্যদিকে ডাইভার্ট করা যতটা সম্ভব করা যায়, এরকম ভাবে এগুলো মিটিগেট করতে হবে। আর যেগুলো মানে আর্জেন্টলি আমাদের চোখে পড়ে, যেমন ক্যাট হোল যেটা, রেড হোল যেটা আছে, এগুলোকে মেইনটেনেন্স করে আর মনিটরিং রাখতে হবে। মনিটরিংটা মোস্ট ইম্পর্টেন্ট। মনিটরিং বলতে ড্রেনগুলোকে একদম পরিষ্কার রাখা, যাতে জলটা ইয়ে করতে পারে, হ্যাঁ, যতটা সম্ভব। কাটাখালের এখানে যদি ড্রেজিং করা সম্ভব থাকে, ড্রেজিং করে এখানে আপনার ইয়ে করা, ওয়াটার ইয়েটা যাতে বেশি রিটেনশন করতে পারে, এরকম ভাবে তৈরি করা, হ্যাঁ, এরকম ভাবে আপনাকে করতে হবে আর কি জিনিসটা। হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি শর্ট টার্ম ব্যাপার নিয়ে গভর্নমেন্টাল সিস্টেমটা অনেকটাই ভালো আছে, অ্যাক্টিভ আছে আমি বলবো। বাট আমি আপনাকে, উনি যেটা বলছেন, বিশ্বজিৎবাবু যেটা বলছেন, আই কমপ্লিটলি এগ্রি অন দ্যাট, অ্যান্ড গভর্নমেন্ট ইজ ডুইং ওয়েল ফর দ্য রিলিফ ম্যাটার্স, অ্যান্ড বোটগুলিকে সময় মতো রাখা, পুরো এনডিআরএফ এর টিমকে রাখা এবং ভলান্টিয়ার্স রেডি করা, ইজ ডুইং গুড থিং, গুড ওয়ার্ক। সো এখানে আমার নতুন করে কিছু বলার নেই এখানে। শর্ট টার্ম, লং টার্মে আমি একটু বলতে চাইছি, জাস্ট হোলিস্টিক অ্যাডাপটিভ ক্লাইমেট পলিসি আমাকে অ্যাডাপ্ট করতে হবে। ক্লাইমেট ডিপার্টমেন্ট একটা খুলে বসে থাকলে হবে না,
ওটার সাথে ফ্লাড ম্যানেজমেন্ট, ফ্লাড কন্ট্রোলকে কিভাবে অ্যাড করা যায় লং টার্মে, কিভাবে হাইড্রো একটা ফ্লাড মডেল তৈরি করে আমরা রেইনফলের রেসপেক্টে আমরা যাতে আগে থেকে বলে দিতে পারি এত রেইনফল হলে আমার এই জায়গা ডুববে, কাজে এখানে আমার ঠিক করো, বা এই ডুববে কেন, কি কি করলে ডুববে না সেটা প্ল্যানিং এ আমাকে আসতে হবে। নেচার বেস সলিউশনে যেতে হবে, যেটা গ্রিন অ্যান্ড ব্লু টেকনোলজি যেটা বললাম, নেচার বেস। আর একটা কমিউনিটি পার্টিসিপেশন, কমিউনিটি পার্টিসিপেশনের মধ্যে যে পেনাল্টির কথা বলা হয়েছে, এটা মিউনিসিপ্যালিটির উপরে দায়িত্ব না দিয়ে সেলফ হেল্প গ্রুপের উপরে দায়িত্ব দেওয়া হবে, যে ইফ সামবডি ইজ ডুইং সামথিং রং, কেউ করছে, তো ইউ আর অথরাইজ টু পেনাল্টি এই রেসপেক্টে 3000, যেটা শিলংয়ে করে। হ্যাঁ, ওকে, ঠিক। পেনাল্টিটা স্ট্রং করলে মানুষের মধ্যে সচেতনতা আরো বাড়বে এবং মানুষও হয়তো বা সচেতন হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ সঙ্গে থাকার জন্য এবং গুরুত্বপূর্ণ এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আগরতলা শহর অনেকটাই বেসিনের আকৃতি, তাই বৃষ্টি হলে জল জমবে সেটা শহরবাসী ধরেই নিয়েছে, শহরবাসী জানে সেটা। কিন্তু প্রবল বৃষ্টিতেও জল কতটা দ্রুত নামবে তা নির্ভর করে ড্রেনেজ ব্যবস্থা এবং পাম্প মেশিনগুলোর কার্যকারিতার উপর, এবং যেটা আজকে বিশেষজ্ঞরা বলছিলেন যে আমি কিভাবে প্রোঅ্যাক্টিভ হয়ে এই জলটাকে আগে থেকে যাতে না জমতে পারে, আগে থেকে যেন সেটাকে ড্রেন আউট করতে পারি। তবে আগামী দিনে আগরতলা শহরের ড্রেনেজ ব্যবস্থার সুফল রাজধানীবাসী পাবে কিনা তা নিয়ে অনেক বিশেষজ্ঞরাই কিন্তু সন্দিহান। নতুন টেকনোলজি ব্যবহার করে ড্রেনগুলো যদি পরিষ্কার না রাখা যায় তাহলে সমস্যা বাড়তে পারে বলে মনে করছেন অনেকেই। তাছাড়া শহরকে বড় বিপদ থেকে রক্ষা করতে হাওড়া নদী ও কাটাখালের বাঁধগুলোর কন্ডিশন পরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন মনে করছেন অনেকেই। এছাড়া একজন সুনাগরিকের দায়িত্ব পালন করতে হবে আমাদের সবাইকে। ড্রেনকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করা বন্ধ করতে হবে আমাদের, তবে হয়তো আমরা বর্ষাকালের দুর্ভোগ থেকে অনেকটাই রেহাই পাবো। বর্ষাকাল মাত্র এলো, আগামী দিন কি হয় সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব নিউজ আপডেট ও টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।